আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা। আমি আবার ফিরে এসেছি আপনাদের এই 5 আদেশে যেটা সমন পড়ানোর কথা, এটা শেষ করতে পারিনি। আগের ভিডিওতে কিছুটা ইন্টারাপশন হয়েছিল, যে 4 আদেশ পর্যন্ত আমি শেষ করেছিলাম। যাই হোক, আর 5 আদেশটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দেওয়ানি কার্যবিধির 5 আদেশ। তো 5 আদেশে আপনার 5-এর একে বলা হচ্ছে যে মামলা যথাযথভাবে যখন দায়ের হবে, দায়ের হওয়ার পরে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য দাবির জবাব দেওয়ার জন্য বিবাদীর প্রতি সমন প্রেরণ করতে হবে। এখানে এখন শর্ত কি আছে? একটা শর্ত আছে যে বিবাদী আর্জি দাখিল করার সময়েই হাজির হয়ে বাদীর যদি দাবি মেনে নেয়, তবে এরকম সমন প্রেরণ করার দরকার হবে না। যদি দাবি মেনে নেয় দাখিল করার সময়, তাহলে এরকম সমন প্রেরণ করার প্রয়োজন হবে না। তাহলে আপনার সমন জিনিসটা কি আসলে, এটা জানার দরকার। সমন জিনিসটা, সমন এক ধরনের একটা নোটিশ, যে সমন অর্থ তলবনামা। সমন আদালত কর্তৃক জারিকৃত একটি তলবনামা। কোনো মামলা সাক্ষী বা বিবাদীকে নির্দিষ্ট দিন তারিখ সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর যুক্ত 2 পৃষ্ঠার লিখিত আদেশনামাকে বলা হয় সমন। তো সমন রুজু হওয়ার 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে। মামলা রুজু হওয়ার 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, এটাও মনে রাখবেন। এখন আপনার যেটা বলা হচ্ছে যে 2-এ বলা হচ্ছে, 5 আদেশের 2-এ বলা হচ্ছে বিবাদীর উপর উপবিধি 1 মোতাবেক সমন প্রেরণ করা হলে নিম্নোক্ত যে কোনো পদ্ধতিতে বিবাদী হাজিরা দিতে পারে। বিবাদী কি কিভাবে হাজিরা দিতে পারে? ব্যক্তিগতভাবে হাজিরা দিতে পারে, উকিলের মাধ্যমে হাজিরা দিতে পারে, অথবা অনুরূপ উত্তরদানে সক্ষম কোনো ব্যক্তি ওই বিষয়গুলো সম্পর্কে জানে কোনো কৌশলী দ্বারা বিবাদী হাজিরা দিতে পারে। আর 3-এ বলা হচ্ছে এরূপ প্রত্যেকটি সমনে বিচারক অথবা তার নিযুক্ত কোনো কর্মচারীর স্বাক্ষর থাকবে। সমন কে ইস্যু করে তার সেটা দেখেন। এখানে প্রত্যেকটি সমনে বিচারক অথবা তাহার নিযুক্ত কোনো কর্মচারীর স্বাক্ষর থাকবে এবং আদালতের সিলমোহর দ্বারা ছাপ দিতে হবে। তার মানে আদালত কর্তৃক ইস্যু হচ্ছে সমন। যে কোনো কাগজ পেয়ে আপনি অনেক সময় বলতেছে যে এটা সমন, এটা সমন না। সমন আদালত কর্তৃক ইস্যু করতে হবে, স্বাক্ষরিত হতে হবে। আর 5 আদেশে 2-এ বলা হচ্ছে সমনের সঙ্গে নকল বা বিবৃতি সংযুক্ত করতে হবে। যে প্রত্যেকটা সমনের সঙ্গে আর্জির নকল কিংবা অনুমতি প্রদত্ত হলে একটি সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে। আর 5 আদেশে 3-এ বলা হচ্ছে আদালত বাদী বা বিবাদীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবেন। আদালত বাদী বা বিবাদীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবেন। 5 আদেশের 4-এ বলা হচ্ছে যে নির্দিষ্ট সীমার মধ্যে বাস না করলে কোনো পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ দেওয়া যাবে না। তাহলে দেখেন 5 আদেশের 3-এ বলা হলো ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ দিতে পারবে, আর 5 আদেশের 4-এ বলা হচ্ছে যে নির্দিষ্ট সীমার মধ্যে বসবাস না করলে কোনো পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না। তাহলে কি হবে? নিম্নলিখিত ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরার আদেশ দেওয়া যাবে। নিম্নলিখিত ক্ষেত্রে কোন ক্ষেত্রে? যদি আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে বসবাস করলে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ দিতে পারা যাবে। এখন আদালতের এখতিয়ারের ভিতরে বলতে কতটুকু বোঝায়, এরও আবার একটা সীমা আছে। 2-তে বলা হচ্ছে 5 আদেশের 4-এ 2-তে বলা হচ্ছে যে উচ্চ আদালতের আঞ্চলিক সীমানা ব্যতীত এমন উক্ত আদালতের আঞ্চলিক সীমানা ব্যতীত এমন স্থানে বসবাস করে যেখানে আদালতের দূরত্ব 50 মাইলের কম। আদালতের দূরত্ব যদি 50 মাইলের কম হয়, যেখানে বসবাস করে, তাহলে সমন জারি করা যাবে। অথবা যেখানে সে বসবাস করে সেখান থেকে আদালতের দূরত্বের 6/5 পথ রেল, স্টিমার বা সাধারণ যানবাহনে ভ্রমণ করা যায়, সেক্ষেত্রে 200 মাইলের যদি কম হয়, সেক্ষেত্রে সমন জারি করা যাবে। এই হলো অবস্থা কখন ব্যক্তিগতভাবে সমন জারি করা যাবে। আপনি পরবর্তীটা দেখেন। 5 আদেশের 5 বিধিতে বলা হচ্ছে যে সমন কেন জারি করা হয়। বিচার্য বিষয় নির্ধারণ বা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দিতে হবে। সমন দিতে হবে যদি বাদী পক্ষ বিবাদী পক্ষ যদি আদালতে হাজির না হয়, তাহলে আপনি বিচার্য বিষয় কিভাবে নির্ধারণ করবেন? আর চূড়ান্ত নিষ্পত্তির জন্য এই জন্য সমন দিতে হয়। আর সমন কিভাবে দিতে হবে সেটাও আপনার 5 আদেশের 1 বিধিতে বলা হয়েছে। আর আপনার এখানে আবার 5 আদেশের 5 বিধিতে যে বিচার্য বিষয় আবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দিতে হয়, এখানে একটা শর্ত আছে। যদি স্মল কজ আদালত হয়,
শ্রুত প্রত্যেকটি মামলা চূড়ান্ত সমাধানের নিমিত্তে সনদ দেওয়া হয়। এখানে স্মল কজ আদালত হলো কেবলমাত্র চূড়ান্ত সমাধানের জন্য নোটিশ দিতে হবে বা সমন দিতে হবে। আর 5 আদেশের 6 বিধিতে বলতেছে বিবাদীর হাজিরার তারিখ নির্ধারণ। বিবাদী কবে হাজিরা দিবে, সেই কবে জবাব দিবে, সেই ধার্য তারিখ আদালত নির্ধারণ করবে। কারণ বিবাদীর বাসস্থান ও সমন জারি করতে কতদিন সময় লাগবে, সে তারপরে সেই বিষয়গুলো বিবেচনা করে ধার্য করতে হবে যে বিবাদীর হাজির হওয়ার তারিখ নির্ধারণ করতে হবে। 5 আদেশের 7 বিধিতে বলা হচ্ছে যে বিবাদীর নির্ভরকৃত দলিল হাজির করার জন্য সমন। বিবাদী নিজে হাজির হওয়ার জন্য সমন, আবার বিবাদীর নির্ভরকৃত দলিল হাজির করার জন্য সমন। বিবাদীকে উপস্থিত ও সওয়াল জবাব দানের জন্য সমন দেওয়া হবে, তাতে বিবাদীর হস্তগত কিংবা আওতাধীন, বিবাদীর হস্তগত কিংবা আওতাধীন যার উপর নির্ভর করে বিবাদী সওয়াল জবাব দিতে ইচ্ছুক, যে কাগজগুলোর উপরে আপনি সওয়াল জবাব দিবেন সেইগুলো আপনার ফিরিস্তি বলে একটা জিনিস আছে, ওইখানে লিখে দিতে হয় কি কাগজপত্র দেওয়া হচ্ছে। যারা কোর্টে নিয়মিত যাওয়া আসা করতে পারেন কিংবা করেন তারা বলতে পারবেন যে এখানে আপনার কি কি সেই কাগজগুলো দলিলপত্র দাখিল করার জন্য নির্দেশ থাকবে এখানে। আর 5 আদেশের 8 বিধি বলা হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তির জন্য ইস্যুকৃত সমনে বিবাদীকে সাক্ষী করার নির্দেশ থাকবে। এই পর্যন্ত গেল। এবারে 5 আদেশের 9 দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি আসে সমন জারি পদ্ধতিগুলো আলোচনা করেন তাহলে ডিটেলস আলোচনা করতে হবে, আর যদি অনেক সময় শর্টলি কোশ্চেন আসে তখন ভেঙে ভেঙে আলোচনা করতে হবে। তো 5 আদেশের 9 বিধি হচ্ছে সমন জারির জন্য প্রেরণ। সমন জারির জন্য কিভাবে প্রেরণ করা যাবে? সমন জারির জন্য প্রেরণ বলা হচ্ছে যে সমন জারির জন্য আপনার ডাক যোগে কিংবা আদালতের নির্দেশিত উপায়ে প্রেরণ করা যাবে। বাদীর খরচে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমন জারি করা যাবে। এখন 5 আদেশের 9(3) বলা হচ্ছে সমন জারিকারক বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তি 30 দিনের মধ্যে সমন জারি করবেন। বুঝতে পারলেন? কি বুঝলেন এখানে? সমন জারিকারক বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তি 30 দিনের মধ্যে সমন জারি করবেন। প্রত্যেকটা আদালত সমন জারি করার আপনার 30 দিনের মধ্যে সমন জারি করবেন। কুরিয়ার সার্ভিসে 30 দিনের ভিতরে যদি সমন জারি করতে ব্যর্থ হয় তাহলে কি হয়? তার নাম কেটে দেওয়া হবে। প্রতিটি জেলায় কুরিয়ার সার্ভিস সমন জারির কাজ করবেন, তা নির্ধারণ করবেন কে? জেলা জজ। জেলা জজ নির্ধারণ করবেন। তাহলে দেখেন আপনার 5 আদেশের আপনার 3 বিধিতে ব্যক্তিগত হাজিরা সম্পর্কে বলা হয়েছে, 4 বিধিতে সীমানা সম্পর্কে বলা হয়েছে। 5 আদেশের 9(3) বিধিতে আপনার যে বিষয়টি অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনার, সেখানে দেখা যাচ্ছে যে ট্রান্সমিশন অফ ডকুমেন্টস থ্রু শব্দগুলোর পরিবর্তে SMS অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সংযুক্ত হয়েছে। তবে শর্ত থাকে যে এই সার্ভিসগুলো প্রমাণগুলো রেকর্ডে রাখতে হবে। এই 9 আদেশের 3 বিধিতে এই বিষয়টা আপনার সংশোধিত আকারে 5 আদেশের 9(3) এই বিষয়টা আপনার সংশোধিত আকারে সংশোধিত হয়েছে। সংশোধিত আকারে 5 আদেশের আপনার 11 বিধিতে বলা হচ্ছে যে কতিপয় বিবাদীর উপরে জারি করতে হবে। অন্য কোন বিধান না থাকলে পরে বিবাদীর সংখ্যা বহু সংখ্যক, সেক্ষেত্রে প্রত্যেকের উপর সমান জারি করতে হবে। আর আপনার 5 আদেশের আপনার 12 বিধিতে বলা হচ্ছে যে ক্ষেত্রে সহজ হয়, যে সেক্ষেত্রে বিবাদীর উপর ব্যক্তিগতভাবে বা তার প্রতিনিধির উপর সমন জারি করতে হবে। যদি আপনার বিবাদীর উপর ব্যক্তিগতভাবে বা তার প্রতিনিধির উপরে যেটাই সহজ হয় সেটা করতে হবে। আর 5 আদেশের 13 বিধিতে বলা হচ্ছে যে ক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে সমন জারি করা যাচ্ছে না, সেক্ষেত্রে তিনি যেখানে ব্যবসা করতেন, যে প্রতিনিধির মাধ্যমে ব্যবসা চালান, সেই প্রতিনিধির উপরে সমন জারি করতে হবে। এবং 5 আদেশের 14 বিধিতে বলা হচ্ছে যে স্থাবর সম্পত্তির জন্য মামলার সম্পত্তির ভারপ্রাপ্ত প্রতিনিধির উপরে সমন জারি করতে হবে। এবং 5 আদেশের 15 বিধিতে বলা হচ্ছে বিবাদীর পরিবারের কোনো পুরুষ সদস্যের উপরে সমন জারি করতে হবে। বিবাদীকে যদি কোনো মোকদ্দমায় না পাওয়া যায় এবং সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত তার কোনো প্রতিনিধি তার পক্ষে যদি বর্তমান না থাকে, তবে তাহলে বিবাদীর সঙ্গে বসবাস করে তার পরিবারের এইরূপ যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের উপরে সমন জারি করতে হবে।
5 আদেশের 15 বিধি, এই জায়গাটাই একটু অ্যামেন্ডমেন্ট হয়েছে। যে জিনিসটা আমি বলি, এটা যদি আপনারা হুবাহু পড়ে যান তাহলে ভুল হবে। আমি বলি, পরিবারের সাবালক যে কোনো সদস্যের উপরে সমন জারি করতে হবে। পরিবারের সাবালক যে কোনো, এখানে পুরুষ সদস্যের কথা বলা ছিল আগে, এটা 2012 সালের দেওয়ানি কার্যবিধি সংশোধনীতে পরিবারের পুরুষ সদস্য ছাড়াও প্রাপ্তবয়স্ক যে কোনো সাবালক সদস্যের উপরে সমন জারির বিধান করা হয়েছে। আর ফৌজদারি কার্যবিধিতে আবার এই বিধান প্রযোজ্য নয়। এটা বলবেন যে অমুক স্যার এখানে একটা লেকচার দিয়েছিলেন সমন বিধির, সেখানে বলেছিলেন। তো আমি কিন্তু ফৌজদারি কার্যবিধি বলি না, এখানে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে বলতেছি। এখানে আবার আরো একটা ব্যাখ্যা আছে যে এই বিধির অর্থ মোতাবেক কোনো ভৃত্য পরিবারের সদস্য বলে গণ্য হবে না। এই বিধি অনুসারে কোনো ভৃত্য পরিবারের সদস্য বলে গণ্য হবে না। সমন গ্রহণকারী ব্যক্তি প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর লাগবে। সমনের 2টা কপি থাকবে, একটা কপিতে স্বাক্ষর করে সে ছেড়ে দিবে, এখানে প্রাপ্তি স্বীকারপত্র থাকবে। 5 আদেশের 17 বিধিতে বলা হচ্ছে যে বিবাদী সমন গ্রহণ করতে অস্বীকার করলে বা বিবাদীকে পাওয়া না গেলে সেক্ষেত্রে পদ্ধতি কি হবে। বিবাদীকে যদি না পাওয়া যায়, সমন নিতে যদি অস্বীকার করে, না নেয়, তখন লটকিয়ে সমন জারি করতে হবে। এখানে লটকিয়ে সমন জারি করতে হবে। আর 5 আদেশের আপনার 20 বিধিতে বলা হয়েছে যে বিকল্প পদ্ধতিতে সমন জারি। বিকল্প পদ্ধতিতে সমন জারির কথা কি বলা হয়েছে দেখেন, যার উপর সমন জারি করা হবে সে যদি আত্মগোপন করে কিংবা অন্য কোনো উপায়ে সমন জারি করা না যায়, সেই জন্য সে পলায়ন করে থাকে, আত্মগোপন করে থাকে, প্রকাশ্য কোনো স্থানে থাকে না, এবং সর্বশেষ তাহলে সেক্ষেত্রে করতে হবে যে আদালতে প্রকাশ্য কোনো স্থানে অথবা সর্বশেষ যে গৃহে তিনি বসবাস করেছেন বা ব্যবসা করেছেন সেই বাসস্থানের প্রকাশ্য স্থানে সমনের একটি কপি লটকিয়ে অথবা 2টি বহুল প্রচলিত দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে আদালতে সমন জারির আদেশ দিবেন। আদালত সমন জারির আদেশ দিবেন। আদালতের কাছে আপনি ফাঁকি দিবেন যে আমি সমন নিব না, আমি মামলা সম্পর্কে জানি না, কোনো কিছু জানি না। আদালতের কাছে আদালত করবে, কিভাবে করতে হয় দেখেন, এখানে আইনের কোনো ফাঁক ফোকর নাই আপনার মুক্তি পাওয়ার। তাহলে আইনজীবী হিসাবে এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি কিভাবে সমন দিব, সমনটা দিচ্ছি বারে বারে যাচ্ছে না, সমনটা দিচ্ছি, এটা সেখানে বিভিন্ন পদ্ধতির কথা। বিবাদী দেখেন এখানে বিকল্প সমন জারি বিবাদীর উপর ব্যক্তিগতভাবে সমন জারি বলে গণ্য হবে। বিকল্প সমন জারি বিবাদীর উপরে ব্যক্তিগতভাবে সমন জারি বলে গণ্য হবে। এইভাবে যদি এই বিকল্প পদ্ধতিতে যে পদ্ধতিগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, এই পদ্ধতিতে যদি সমন জারি করা হয় তাহলে এটা কি হবে, ব্যক্তিগতভাবে সমন জারি বলে গণ্য হবে। তলবি ব্যক্তি সরকারি কর্মচারী হলে তার অফিস প্রধান বরাবর সমন পাঠাতে হবে। তাহলে এটা কততে বলা আছে, তলবি ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় সেটা আপনার আমি বলতেছি, তলবি ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় সেক্ষেত্রে আপনার সমন জারি করতে হবে। এটা আমি বলে দিচ্ছি আপনাকে একটু পরে। আপনার যে ক্ষেত্রে বিবাদী অন্য কোনো আদালতের এখতিয়ারে বসবাস করে সেক্ষেত্রে কিভাবে সমন জারি করতে হবে, এটা আপনার আদালতের নিকট অন্য কোনো কর্মচারীর মাধ্যমে ডাকযোগে সমন জারি করতে হবে। 5 আদেশের 21 বিধিতে বলা আছে এটা। আর আপনার যদি কারাগারে যদি বিবাদী থাকে সেক্ষেত্রে বিবাদীর প্রতি কিভাবে সমন জারি করতে হবে, সমন জারি করতে হবে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে। এটা 5 আদেশের 24 বিধিতে বলা আছে। আর 25 বিধিতে বলা হচ্ছে যে বিবাদী যদি বাংলাদেশের বাইরে বসবাস করে এবং কোনো প্রতিনিধি যদি না থাকে সেক্ষেত্রে ডাকযোগে বিবাদীর নামে সমন তার ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। এখানে এই হলো অবস্থা। এখন সমন জারি সম্পর্কে বেসামরিক সরকারি কর্মচারী বা রেল বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীর উপরে সমন জারি, যেটা আমি বলতেছিলাম যে একটু পরে বলবো, এটা হলো 5 আদেশের 27 বিধিতে বলা আছে। সেক্ষেত্রে যে অফিসে চাকরি করে সেই অফিসের প্রধান কর্মকর্তার বরাবর প্রেরণ করতে পারবেন। সরকারি কর্মকর্তা বাংলাদেশের সামরিক বাহিনীর অধীন নহে, এখানে এটা মনে রাখবেন সরকারি কর্মচারী বলতে। বেসামরিক সরকারি কর্মচারী বা রেল স্থানীয় কর্তৃপক্ষের উপরে সমন জারি, এখানে ভুল করে আপনারা আবার সামরিক বাহিনীও এর সঙ্গে অ্যাড করে নেবেন না। কিন্তু পরে 5 আদেশের 28 বিধিতে বলা সৈনিক নাবিক বৈমানিকের উপরে সমন জারি। এক্ষেত্রে বলা হচ্ছে যে আদালত বিবাদী দ্বারা সমনের 1 খণ্ড নকল সহ তার অধিনায়ক কর্মকর্তার নিকট জারির নিমিত্তে সমন পাঠাতে পারে। এই হলো অবস্থা। আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, সাবস্টিটিউশন অফ লেটার
ফর সমন, এই কোশ্চেনটা বিগত পরীক্ষাগুলোতে এসেছিল কোন কোন পরীক্ষাতে, কিন্তু এখানে অনেকেই মনে করেছে যে এটা কোন বিধিতে আছে, কি আছে না আছে। আসলে আমরা সবসময় বাংলা পড়ে অভ্যস্ত, তো ইংলিশও আমরা মাঝে মাঝে যদি না পড়ি তাহলে দেখা যাবে জানা কোশ্চেনও আমরা হয়তো অনেক সময় অ্যান্সার করতে পারবো না। তো সমনের পত্র প্রেরণ, সাবস্টিটিউশন অফ লেটার ফর সমন, এর অর্থ হলো সমনের পত্র প্রেরণ। এত 30 আদেশের এক বিধিতে বলা হচ্ছে, আদালত অত্র আইনের পূর্বোক্ত বিধান লঙ্ঘন না করে বিবাদীর মর্যাদা বিবেচনা করে তার প্রতি সমন না দিয়ে তার পরিবর্তে বিচারক কিংবা তার নিযুক্ত কোনো কর্মকর্তার সহিযুক্ত পত্র প্রেরণ করতে পারে। সমন না দিয়েও আপনার সেখানে তার মর্যাদা বিবেচনা করে উপরোক্ত যে বিধানগুলো ছিল সেগুলো লঙ্ঘন করবে না, কিন্তু মর্যাদাগত দিক থেকে বিবেচনা করে সেখানে সমন না দিয়ে তারপরে বিচারক কিংবা তার নিযুক্ত কোনো কর্মকর্তাকে সহিযুক্ত পত্র প্রেরণ করতে পারে। এই কিন্তু আপনার সমনের পত্র প্রেরণ, এই জন্যই বলা হচ্ছে যে কোন সমনের যেসব ব্যাপারে উল্লেখ করতে হয় উপবিধি 1 মোতাবেক লিখিত পত্রেও তৎসমদই উল্লেখ করতে হবে, আর উপবিধি 3 বিধান অনুসারে উক্ত পত্র সর্বপ্রকার সমন হিসেবেই গণ্য হবে। ঠিক আছে, এটাও এক প্রকার সমন, কিন্তু এটা পত্র, মর্যাদার কথা বিবেচনা করে এটা করা হয়। এবার বিবাদীর বরাবর সমনের পরিবর্তে এটা 3-এ বলা হচ্ছে, 30 আদেশে 3টি পয়েন্ট আছে, 1, 2, 3। তাহলে বিবাদীর বরাবর সমনের পরিবর্তে উক্তরূপ পত্র কিভাবে দিতে হবে? ডাকযোগে কিংবা আদালত দ্বারা নিয়োগকৃত পত্রবাহকের মাধ্যমে কিংবা আদালতের পছন্দ অনুযায়ী উপযুক্ত অপর কোনো পদ্ধতিতে করা যাবে। ও সমন গ্রহণের নিমিত্ত যে ক্ষেত্রে বিবাদীর অনুকূলে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বিদ্যমান আছে সেক্ষেত্রে উক্ত পত্র সে প্রতিনিধির নিকট অর্পণ করা যাবে। বিবাদীর যদি কোনো প্রতিনিধি নিয়োগ থাকে সেক্ষেত্রে, তার মানে সাবস্টিটিউশন অফ লেটার ফর সমন, এটা 5 আদেশের 30 বিধিতে বলা আছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 আদেশের আপনার 9 বিধি, এটাও ইম্পর্টেন্ট। 5 আদেশের 12 বিধি ইম্পর্টেন্ট। 5 আদেশের 17 বিধি ইম্পর্টেন্ট। 5 আদেশের 20 বিধি ইম্পর্টেন্ট। তবে যদি আপনি ইম্পর্টেন্ট বেছে বেছে যদি পড়ালেখা করেন এই যে আপনার লিখিত পরীক্ষা দেওয়ার জন্য, আপনি মারাত্মকভাবেই ভুল করবেন। এই জন্য অনুরোধ, সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, সব কোশ্চেনগুলোই পড়ার চেষ্টা করবেন, সবগুলোই মাথায় রাখবেন, আর বেছে বেছে কিছু কিছু জিনিসগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন। আর দেওয়ানি কার্যবিধি 1908 সালের, এটি অত্যন্ত বড় একটি কোর্স। এইটা আসলে আয়ত্ত করতে অনেকেরই কঠিন হয়ে যায়। তো আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম আপনাদেরকে অত্যন্ত সহজভাবে পানির মতো করে পড়াবো এবং পড়ায় যাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থাকবেন, আমি আছি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। খুদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।